স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪১ ভাগের বেশি মানুষ বিএনপিকে ভোট দিতে চান, আর জামাতের ঝুলিতে পড়তে পারে ৩০ ভাগের কিছু বেশি। বুধবার জরিপের এমন তথ্য প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং। তারা জানায় আগামীতে সরকার গঠনের জন্য বিএনপিকে বেশি যোগ্য মনে করছে মানুষ, আর নারীদের মাঝেও জনপ্রিয়তা বেশি রয়েছে বিএনপির। প্রায় ১০,৫০০ মানুষের উপর চালানো হয় এই জরিপ। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সব জেলায় ১০,৪১৩ জন মানুষের উপর জরিপ চালায় ইনোভেশন কনসাল্টিং। জরিপের তথ্যে দেখা যায় মোট ৪১.৩০% মানুষ বিএনপিকে ভোট দেবার পক্ষে। জামাতের ক্ষেত্রে এই সংখ্যা ৩০.৩০ অর্থাৎ প্রায় ১১% কম। ২০০৮ সালের ভোটের বিবেচনায় জামাতে ইসলামের ভোট বাড়ছে ৭.৫ গুণেরও বেশি। এই প্রশ্ন সবসময় আমরা ফেস করি। আমরা একটা জিনিস সবসময় আমরা গবেষক হিসেবে যেটা বলি সেটা হচ্ছে আমাদের দুটো বিষয়। একটা হচ্ছে এইটা হচ্ছে ডেসক্রিপটিভ গবেষণা, স্ট্যাটাস কো, যা দেখছি তা বলছি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার ডায়াগনস্টিক গবেষণা। কেন হচ্ছে আমি আপনাকে ডায়াগনস্টিক গবেষণাটা এখানে দেই নাই। আগামীতে সরকার গঠনের জন্য যোগ্যতম দল হিসেবে বিএনপিকে বিবেচনা করছে ৩৯.১ মানুষ। এ বিষয়ে জামাতের পক্ষে ২৮.১ আর এনসিপিকে যোগ্য মনে করছে ৪.৯ মানুষ। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপির ভোট বেড়ে হতে পারে ৪৫.৫%, আর জামাতের ভোট বেড়ে হবে ৩৩.৫। তবে ভোটে থাকলে আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৮%-এর বেশি মানুষ। রিভিল ভোটার যারা, রিভিল ভোটাররা যখন তাদের প্রেফারেন্স এখন রিভিল করছেন, তারা খুব ক্লিয়ারলি বিএনপির দিকে তাদের যে প্রেফারেন্সটা সেটাকে শো করছেন, যেটা তারা আগে শো করেননি। হুইচ মে অলসো ইন্ডিকেট অ্যানাদার থিং যে আওয়ামী লীগও বেড়েছে, আমি বিএনপির সেটা বলছি। এবং আরেকটা যেটা জিনিস, দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি যে আনডিসাইডেড ভোটাররা যখন ব্রেক করা শুরু করবেন, আমার মনে হয় একটা খানিকটা ট্রেন্ড যেটা এখানে দেখা যায়, আনডিসাইডেড ভোটাররা দের ইজ এ পসিবিলিটি তারা বিএনপির দিকে ব্রেক করবেন। জরিপের তথ্য বলছে ৬০ ঊর্ধ্বরা বিএনপিকে বেশি ভোট দিতে চান, সংখ্যায় ৪৮.৬, আর জামাতের ক্ষেত্রে যা ২৬.৫। যাদের বয়স ১৮ থেকে ২৮-এর মাঝে তাদের মধ্যে জামাতের জনপ্রিয়তা ১০,৫০০ মানুষ। সংখ্যাটা কিন্তু কম নয় দর্শক। এখান থেকে যে ফলাফল জানা গেল, আগামীতে সরকার গঠনের জন্য বিএনপিকে বেশি যোগ্য মনে করছে মানুষ। পাশাপাশি বলা হচ্ছে নারীদের মাঝেও বিএনপির জনপ্রিয়তাটা বেশি। এখন প্রশ্ন হলো, এটা তো জরিপের একটা ফলাফল আমরা দেখলাম, কিন্তু সামনে যে নির্বাচনটা অপেক্ষা করছে সেখানে আসলে কতখানি প্রভাব পড়তে পারে। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর ইসলাম, এবং এই পরিসংখ্যান বা জরিপ যারা করেছেন সেই ইনোভেশন কনসাল্টিংয়ের ম্যানেজিং ডিরেক্টর রুবায়েত সরওয়ার, তিনিও আমাদের সঙ্গে আছেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং রুবায়েত সরওয়ার, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। যদি ভুল না করে থাকি, এটা একটা দ্বিতীয় রাউন্ড ছিল। প্রথমটা আমরা দেখেছি মার্চে, তারপর সেপ্টেম্বরে, এবং যখনই এই জরিপগুলো আপনারা তুলে ধরেন সেই দিনটা আসলে রীতিমতো আপনাদের হয়ে যায়, কারণ আমরা গণমাধ্যম কর্মীরা সেটা নিয়ে প্রতিবেদন করি, আলোচনা করার চেষ্টা করি, কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের এই জরিপটাকেও আলাদা করে আলাপের জায়গাটায় রাখতে চাই। কয়েকটা বিষয় একটু জানাবেন, আসলে এই জরিপটা আসলে কিভাবে করা হচ্ছে, কি তথ্যগুলো আসলে মানুষের কাছ থেকে আপনারা নিচ্ছেন, আমরা আসলে জরিপের স্বচ্ছতার উপরে কতটুকু নির্ভর করতে পারি, আপনার নিজের মূল্যায়নটা আগে একটু জানতে চাই, তারপর আমরা বাকি আলাপ করব। জি, অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদের যে পিপলস ইলেকশন পালস সার্ভে, যে জনমত জরিপ, এটা আপনার একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এটা আপনার ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল সার্ভে, স্ট্র্যাটিফাইড সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সার্ভে যেটা আমরা বলি। তো ৬৪টা ডিস্ট্রিক্টে, ৮টা ডিভিশনের ৬৪ ডিস্ট্রিক্টে ৫২১টা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে তথ্য নেওয়া, এবং ৫২১টা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হচ্ছে আপনার, যেটা হচ্ছে একটা ওয়ার্ড বা মহল্লা বা ভিলেজ। তো প্রত্যেকটা থেকে ২০ জন করে আপনার ভোটারকে নেওয়া হয়, এবং সেটা নেওয়া হয় ঘরে ঘরে গিয়ে। তো এখন প্রশ্ন হবে যে কোন ওয়ার্ড বা মহল্লাটা আসছে। তো এটা পুরোপুরি র্যান্ডমলি চুজ করা হয়। হ্যাঁ, আমাদের প্রায় ১.৫ লক্ষ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট আছে আপনার ২০১১ পপুলেশন সেন্সাসের থেকে। তো সেইখান থেকে আপনার র্যান্ডমলি এই আপনার যে লোকেশনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা হয়।
তো আমরা যখন রাউন্ড 1-এ যে লোকেশনগুলো আইডেন্টিফাই করেছিলাম, আমরা চেষ্টা করেছি রাউন্ড 2-তে ঠিক সেই লোকেশনগুলোতে যেতে, কারণ লোকেশনের একটা এফেক্ট থাকে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে কোনো জায়গায় আমার ব্লাইন্ডলি আমি হয়তো বিএনপির একটা আপনার এলাকায় চলে যেতে পারি, কোনো একটা জায়গায় ব্লাইন্ডলি আমি আওয়ামী লীগের একটা এলাকায় চলে যেতে পারি, আবার একইভাবে কোনো একটা জায়গায় আমি ব্লাইন্ডলি জামাতের এলাকায় চলে যেতে পারি। তো যেটা হয় যে ওভারঅলে গিয়ে এটা একটা ঝালমুড়ির মতো, হ্যাঁ, তো হ্যাঁ, তো তখন যেটা হয় যে সবাইকে কারেক্ট করে। তো এই কারেকশন ফ্যাক্টরটা হয় হচ্ছে তখন ন্যাশনাল লেভেলের রিপ্রেজেন্টেটিভ, যে জন্য এটা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভ ফিগার দিবে না। একইভাবে প্রাইমারি আপনার যে স্যাম্পলিং ইউনিট, সেখানেও এটা রিপ্রেজেন্টেটিভ কোনো আনসার দিবে না। এটা ডিভিশন পর্যায় থেকে শুরু করে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং দিবে, এটা পুরুষ নারী ভেদে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং দিবে, বয়স ভেদে দিবে, কারণ এই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যে ভোটারদের যে ডিস্ট্রিবিউশন বিন্যাস, সেইটা অনুযায়ী এটাকে বিন্যাসটাকে নেওয়া আছে। আচ্ছা, আর পরিশেষে আরেকটা বিষয় বলি যে এটা বিন্যাসটা সঠিক হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? একটা মার্কার আছে। একটা মার্কার হচ্ছে, যেমন ধরেন আমরা আপনার এডুকেশন নিয়ে কিন্তু আমরা স্যাম্পলিং করি না, কিন্তু আমার র্যান্ডম স্যাম্পলিংটা যদি কারেক্ট হয় তাহলে আমাদের এডুকেশন লেভেলের যে আপনার স্ট্যাটাস সেটা এখানে রিফ্লেক্টেড হওয়ার কথা। তো ধরেন আমাদের গ্র্যাজুয়েট পপুলেশন আছে 10%-এর মতো, মানে সম্মান এবং স্নাতক। তো আমাদের স্যাম্পলেও দেখবেন যে ঠিক একই প্রপোর্শনই চলে এসছে, প্রায় 10%। ঠিক আছে? তো মানে হচ্ছে যখন র্যান্ডমাইজেশনটা আপনার প্রপার হবে, এটা যতটা সম্ভব আপনার যে ভোটার ডিস্ট্রিবিউশনের কাছাকাছি পৌঁছাতে শুরু করবে। আমি এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে আরেকটা বিষয়টি জানার চেষ্টা করি, কারণ আমরা আসলে এই প্রতিবেদনের নিচে যে কমেন্ট সেকশনগুলো দেখছিলাম সেখানে অনেকে কিছু প্রশ্ন ছিল, সেগুলো একটু জানতে যাচ্ছি, তারপর আমরা বাকি আলাপে যাব। সেটা হচ্ছে যেই স্যাম্পল সাইজটা নেওয়া হয়েছে সেই স্যাম্পল সাইজের উপর ভিত্তি করে আমরা এই কনফিডেন্সটা পাবো কিনা যে হ্যাঁ আপনাদের জরিপের একটা প্রভাব আমরা নির্বাচনের ফলাফলের উপরে দেখতে পাবো, মানে আপনি অন্তত মনে করছেন কিনা? জি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে এই ধরনের জরিপ শুধু সময়কে ধারণ করে, এটা আজকের জন্য সত্য, যে জরিপের যে সময়কাল ওইটার জন্য সত্য। এখন আগামী পরশু এটা যে সত্য হবে সেটা কিন্তু না, অনেকগুলো কারণে এই মার্কারগুলো চেঞ্জ হবে। এবং দেখেন যে 32% মানুষ কিন্তু আনডিসাইডেড, তারা তাদের আপনার ভোটের সিদ্ধান্ত নিয়েছে, এই কথা বলেনি, এটা একটা জিনিস মাথায় নিতে হবে। এরপরে আবার একটা অংশ আছে যারা ডিসিশন নিয়েছে কিন্তু সিদ্ধান্ত দেয়নি, এবং একটা অংশ আছে যারা বলেছে তারা ভোট দিবে না। তো এই যে পপুলেশনটা যে প্রায় 53% আমাদের স্যাম্পলে 10,413, এই 53% সম্পর্কে কিন্তু আমি জানি না। আমি আসলে আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার। এরপরে যখন আপনার কাছে আসব তখন কিছু কারণ খোঁজার চেষ্টা করব, যেমন নারীরা আসলে বিএনপির প্রতি আস্থা রাখছেন, কোন কোন ফ্যাক্টর সেগুলো কাজ করছে, এবং পরবর্তীতে আসলে জেট যারা আসলে আন্দোলন করেছিল, খুব সামনে সারিতে ছিল, তাদের আবার দ্বিতীয় রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি তারা আবার বিএনপিকে বেশি পছন্দ করছে, সেখানে আবার জামাতের জনপ্রিয়তা কমে যাচ্ছে। সেই কারণগুলো একটু জানার চেষ্টা করব। আমি একটু যেতে চাই জনাব আব্দুল সালাম আপনার কাছে। প্রথমত, জরিপে বেশিরভাগ মানুষ আসলে আপনাদেরকে যোগ্য মনে করছে। আমরা ফার্স্ট রাউন্ডেও এটা দেখেছিলাম, এক ধরনের আগ্রহের জায়গা আসলে বিএনপির উপরে ছিল। যে জরিপটা নিয়ে আমরা কথা বলছি, প্রথমত আপনি জরিপটা কিভাবে দেখছেন এবং আপনি মনে করেন কিনা এই জরিপের একটা প্রভাব নির্বাচনের মাঠে থাকবে? আপনাকে ধন্যবাদ। আসলে জরিপ তো উনি যেটা বলছেন যে এই মুহূর্তের জন্য এটা জরিপ, এটা তো ডে বাই ডে যতই নির্বাচন আসবে তত এটা যে কোনো দিকে যেতে পারে, সেটা তো আছেই। সেটা নির্বাচনী মাঠে যারা যার অবস্থান পরিষ্কার করতে পারবে, জনগণের মাঝে আরো সম্পৃক্ত হতে পারবে, সেটার উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে। তবে কিছু তো আছেই যে বিগত 17 বছর বা 20 বছর বা 30 বা 50 বছরের রাজনীতির একটা প্রভাব তো মানুষের মধ্যে আছেই। কারণ মানুষ বিএনপিকেও জানে, মানুষ জামাতকেও জানে, মানুষ আওয়ামী লীগ সহ সকল দলগুলোকেই জানে। কাজে এই ব্যাপারে তো স্বাভাবিকভাবে বিএনপির এর আগে ক্ষমতায় ছিল, এর আগে বিরোধী দলে ছিল, বিএনপির রাজনীতিটা কি, বিএনপি কি চায়, এবং জামাত আগে কি ছিল, বর্তমানে কি আছে। কাজে সবারটাই মোটামুটি জনগণের কাছে জানা। আর বাংলাদেশের মানুষ কিন্তু খুবই রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না। আমরা প্রতিটি ক্রাইসিসে আমরা দেখেছি যে সেই সময় কিন্তু সঠিক সিদ্ধান্তটা সবসময় জনগণ নিয়েছে। কাজে আমরা অন্তত বিশ্বাস করি যে বিএনপি এই দেশের জন্মলগ্ন থেকে এই দেশের প্রতিটা ক্রাইসিসে বিএনপি তার ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকার
উপরে নির্ভর করেই জনগণ বিএনপির পক্ষে আছে এবং আমরা মনে করি যে আজকের এই অবস্থানের কারণেই এখানে জরিপ যেটা আছে আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং জনগণ যে সমস্ত ভোটাররা যেটা উনি জরিপের কথা বলছে যে অনেকে এখনো সিদ্ধান্ত নেননি, আমরা আশা করি যে সেই সমস্ত সিদ্ধান্ত পরিষ্কার হবে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে এবং দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে এবং আজকে বিএনপি রাজনীতির স্বার্থে যে আমরা পরিষ্কার আমাদের যে নীতি যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং স্বাভাবিকভাবে যে বিএনপি ডানও না বামও না, সেখানে যে বিএনপির যে মধ্যবর্তী যে অবস্থান, একটা মধ্যবর্তী একটা গণতান্ত্রিক দল, সেই অবস্থার কারণে আমরা বিশ্বাস করি যে আজকে সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষের কাছে বিএনপি একটি জনপ্রিয় দল এবং ডে বাই ডে যতই দিন যাবে ততই বুঝতে পারবে যে একটি ভালো সরকার এই দেশের জন্য দরকার এবং একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার দরকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। তো সেই কারণে আমরা বিশ্বাস করি সব কিছু মিলিয়ে বিএনপির দিকে অবশ্যই জনগণের সাপোর্ট আপনার প্রত্যাশা এবং পর্যবেক্ষণটা জানালেন। আমি এফএকে অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে একটু আসি। আমরা যতটুকু পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই জরিপগুলো আসলে একটা নির্দিষ্ট সময়কে ব্যাখ্যা করে এবং এই সময় বিবেচনায় আমরা জরিপের এই ফলাফলটা দেখলাম। এবং আপনি মনে করেন কিনা জরিপটাকে বিশ্লেষণ করলে যে হ্যাঁ এই সময়ে আসলে এই জামাতে ইসলামী জনপ্রিয়তায় পিছিয়ে রয়েছে, এবং যদি সেটা থাকে তাহলে ঠিক কারণগুলো কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং যারা আজকের সংবাদ সংযোগ শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে মূলত যে জরিপটা এসেছে, জরিপ নিয়ে সারা দেশেই বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি হয়েছে এবং যেভাবে ক্যাটাগরিক্যালি জরিপের চিত্রটা উপস্থাপন করা হয়েছে এটা অনেকটাই আমরা বলবো যে বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। দেখো, এখানে যেই অবস্থানটা দেখানো হয়েছে বিএনপির বিষয়ে, আমি মনে করি যে বিএনপি বিগত যে কড়া নির্বাচনে অংশগ্রহণ করেছে, 91 সালে বিএনপি সরকার গঠন করেছে, 30% ভোট পেয়ে। 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বিএনপি ভোট পেয়েছে 33%। 2001 সালে যখন বিএনপি 2/3 মেজরিটি জোট, তখন 40% ভোট পেয়েছে এবং 2008 সালে 32%। যেই জরিপটা আজকে সাথে কিন্তু বিএনপির ভোট বাড়ছে বলা যাবে, মানে বিএনপি 2001 সালে ক্ষমতা আসার আগে তাদের ভোটের পার্সেন্টেজ। আমি শুধু আপনাদের কথাটা জানতে চাই, পুরনো কথাটা আমি পরে না হয় আসবো যদি সময়টা থাকে, যদি সময়টা কম, শুধু আপনাদের দিকটা আমি জানতে চাই যে আপনারা আসলে ফিল করছেন কিনা যে হ্যাঁ আপনারা জরিপটার এই বিবেচনায় পিছিয়ে আছেন। জি, আমরা মনে করি যে জরিপগুলো ইতিপূর্বে আমাদের হয়েছে, ডে বাই ডে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। আমরা আশাবাদী যত দিন যাবে আমাদের জনপ্রিয়তাটা আরও বেড়ে যাবে। এতে আমরা খুব বেশি অখুশি নই যে আমাদের অবস্থানটা 30% পার হয়েছে। আমরা আশা করি দেশের সামগ্রিক প্রেক্ষাপটকে সামনে রেখে যত নির্বাচন কোণে আসবে এবং যেই সাইড থেকে জরিপ করা হোক না কেন, জামাত ইসলামীর জনসমর্থন আগের থেকে বাড়ছে। এখানে একটা অংশ স্যাম্পল আকারে করা হয়েছে, যদি আরও বেশি পরিমাণ এটাকে স্যাম্পল করা হতো আরও রেজাল্টটা সেখানে বেশি আসতো। আমরা মনে করি জামাত ইসলামীর জনপ্রিয়তা ডে বাই ডে বাড়ছে এবং নেক্সট জরিপে আমরা আশা করি এটার ফিগারটা আরও অনেক চেঞ্জ হবে এবং বর্তমানে মানুষ জামাত ইসলামীকে যেভাবে গ্রহণ করে নিয়েছে এবং আমরা যতটুকু মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনি দেখেন আমাদের যুব সমাজের মাঝে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে, আমাদের তরুণ সমাজের মাঝে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে, জামাতের স্থানীয় কার্যক্রমের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বেড়েছে। যদি অব্যাহত থাকে আমরা আশা করি বাংলাদেশের মানুষ আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা, আপনাদের সেই প্রত্যাশার জায়গাটা আপনারা করছেন। আসলে জরিপের মজাটা এখানেই যে এক ধরনের আগে পিছিয়ে থাকে, তারপর একটা কম্পিটিশন তৈরি হয়, এভাবে আসলে একটা সুস্থ ধারা তৈরি হবে এমন প্রত্যাশা থেকে হয়তো জরিপটা করা। আমি রুবায়েত সরোয়ার আপনার কাছে একটু আসতে চাই। এটা তো আমরা দ্বিতীয় রাউন্ড দেখলাম, সামনে আরও কোনো রাউন্ড দেখবো কিনা, এবং একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি যে নারীরা বিএনপিকে এগিয়ে রাখছে, তাদের উপরে বেশি আস্থা রাখছে। কোন কারণটা এখানে আসলে কাজ করছে খুব সংক্ষেপে বলবেন, তারপর আমি দুজনের কাছে এই ব্যাখ্যাটা জানার চেষ্টা করবো। কারণটা বলতে পারবো না, কারণ আমাদের গবেষণায় এই প্রশ্নটা ছিল না যে আপনি কেন এই দলকে প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, তো এটা আমি বলতে পারবো না, এটা অন্য গবেষণার বিষয়। আপনার আরেকটা প্রশ্ন কি যে আমরা পরবর্তীতে আবার করবো কিনা? হ্যাঁ, মার্চে দেখেছি, সেপ্টেম্বরে হলো, তারপর নেক্সট রাউন্ডটা আসলে কবে নাগাদ হতে পারে? আচ্ছা, আমি এই বিষয়ে একটা পরিষ্কার করি জিনিসটা, এটা সম্পূর্ণ ইনোভেশনের নিজস্ব ফান্ডেড একটা প্রজেক্ট।
আমরা বাংলাদেশে যেহেতু এই ধরনের আপনার জনমত জরিপের কোনো কালচার ছিল না, সবসময় এটা স্টেট প্যাট্রোনাইজড হয়েছে বা কোনো একটা দল প্যাট্রোনাইজড হয়েছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা সার্বিক দৃষ্টিভঙ্গিটা কেউ কখনো দেখায়নি। তো আমরা নিজস্ব ইনভেস্টমেন্টে আমরা দেখাতে চেয়েছি বাংলাদেশকে যে এই ধরনের একটা প্রোডাক্টের বাংলাদেশের প্রয়োজন আছে। আমার মনে হয় যে আমরা সেই ব্যাপারে সার্থক। এটা ছিল আমাদের 1 নম্বর অবজেক্টিভ। এখন 2 নম্বর অবজেক্টিভে যদি যাই, যেটা আমাকে কন্টিনিউয়াসলি করে যাওয়া, এটা আসলে আমার বোর্ডের সিদ্ধান্ত হতে হবে যে এত বড় একটা আমি আপনার কথাটা একেবারে পরিষ্কার। আমি একটু জনাব আব্দুল সালাম আপনার কাছে আসি। আমরা আসলে নারীদের যে রেশিওটা দেখছিলাম 36% তারা বিএনপির উপর আস্থা রাখছে, 19% জামাতে ইসলামী। আমি আপনার কাছে একটু জানতে চাই জনাব আব্দুল সালাম, নারীরা আসলে বিএনপিকে কি কি কারণে এগিয়ে রাখছে আপনার কি মনে হয় আসলে, যদিও জরিপে আসলে কারণটা উঠে আসেনি? না, এটা তো আমি যে জিনিসটা বললাম যে দেখেন এখানে বিএনপির একটা অতীত আছে এবং সেই অতীতটা অবশ্যই মানে সোনালী অতীত, যেটা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনা, বাংলাদেশের গণতন্ত্রটাকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া, সব কিছু মিলিয়ে যখন মানে এই দেশটা একটা অস্থিতিশীল অবস্থা ছিল সেই 72 থেকে 75, তার পরবর্তী পর্যায়ে বিএনপি এসে দেশটাকে একটা ট্র্যাকে ফিরে আনা, 90-এর পরে ঠিক তেমনি আবার দেশটাকে ট্র্যাকে ফিরে আনা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, এগুলোতে কিন্তু উজ্জ্বল অনেক কর্মকাণ্ড জনগণের মাঝে অবশ্যই মানুষের একটা প্রভাব, বিএনপির প্রভাব অবশ্যই জনগণের মাঝে আছে। এবং সেই শাসন আমলগুলোকে বিবেচনা করে এবং বর্তমানে বাংলাদেশে যেহেতু গত 17 বছরে আজকে প্রায় প্রতিটা প্রতিষ্ঠান স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, কাজে সেই প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সম্পর্ককে সঠিক খাতে আবার নিয়ে আসা, সেটার জন্য আমরা বিশ্বাস করি যে এই দেশের শুধু মহিলারা, সেই দেশের সচেতন জনগণ যারা আছে, যারা এই দেশকে ভালোবাসে, এই দেশ সম্পর্কে সচেতন, তাদের রায় বিএনপির পক্ষে আসবে, এটাই আমরা বিশ্বাস করি। জি, আমি আলাপে একেবারে শেষ পর্যায়ে আছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়েই শেষ করবো। একটু বলবেন আসলে নারীদের প্রতি আপনাদের বার্তাটা কি থাকবে, কারণ তাদেরকে আস্থায় নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? অন্তত এই জরিপ দেখে আসলে এই প্রশ্নটা আপনাকে করলাম। এবং জেন জি, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে মার্চে আপনাদেরকে একটু বেশি পছন্দ করেছে, এবার 0.1% কমে গেছে, মানে এটাও কোনো বার্তা দিচ্ছে কিনা, দুটো একসাথে বলবেন। জি, দেখুন, এই জরিপটা নিঃসন্দেহে এটি আরো উঠানামা করবে। বাংলাদেশে জামাত ইসলামের ব্যাপারে ন্যারেটিভ দাঁড় করানো হয়, নারীদেরকে জামাত ইসলামী ক্ষমতা আসলে কি করবে। আমরা মনে করি ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ জামাত ইসলামী গ্রহণ করেছে এবং ভোটের আগ মুহূর্ত জামাতটা পদক্ষেপ গ্রহণ করবে। এবং জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে নারীদের যে স্বাভাবিক চলাফেরা, জামাত যে কারো উপরে কোনো জোর জবরদস্তি করবে না, যত বেশি আস্থা তত বেশি আমি মনে করি পার্সেন্টেজটা কমে আসবে। ইতিমধ্যে অনেকগুলো ন্যারেটিভ আমরা মোকাবেলা করেছি জামাতের ব্যাপারে। ইনশাল্লাহ আমরা আশা করি জামাত তার যে কার্যক্রম বর্তমানে চলছে সেই কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের নারী সমাজ তারা জামাতের প্রতি আস্থা পোষণ করবে এবং জামাতের কাছে দেশের নারী সমাজ নিরাপদ থাকবে, সবাই সবার কর্মস্থলে সঠিকভাবে কাজ করার সুযোগ পাবে এবং জামাত কাউকে চাপিয়ে দিয়ে কোনো কিছু করার যে ট্যাগিং আমাদের বিরুদ্ধে দেওয়া হয়, জামাত যে ব্যাপারে সম্পূর্ণ একটা উদার পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা সবাইকে বুঝিয়ে যাদের অবস্থান থেকে যে সবাই স্বকীয়তা বজায় রেখে কাজ করতে পারবে, আমরা আশা করি এই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসলে এটি আস্তে আস্তে কমে যাবে এবং ভোটের আগ মুহূর্ত পর্যন্ত এই রেশিওটা অনেক গুণ মিনিটের মধ্যে একটু বলতে পারবেন, মানে আলাপের আর 1 মিনিট সময় পাবো, এর মাঝখানে ছোট করে যদি একটু বলেন 17 বছর ধরে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল জামাতে ইসলামী সম্বন্ধে, একটা জিনিসকে আসলে তুলে ধরা হয়েছিল, সেটা ভাঙাটাও তো একটা বড় চ্যালেঞ্জ, সেটা আসলে কিভাবে করবেন? দেখুন, এগুলো বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলনটা ইতিমধ্যে অনেক ন্যারেটিভ সমাধান হয়ে গেছে। বাংলাদেশের যে কালচার এটি বাংলাদেশের তরুণ প্রজন্ম এটি গ্রহণ করছে না এবং কেউ চাইলেও কিন্তু এই ট্যাগিংকে সামনে নিয়ে এসে কোনো রাজনৈতিক দলকে কোণঠাসা করার চেষ্টা করে তারা সেখানে সফল হবে। সবাই নতুন বাংলাদেশ চাচ্ছে এবং জামাত ইসলামী একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি যে আমরা আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করার সুযোগ পাই আমাদের কর্মের মধ্যে দিয়ে। আমরা আশা করি যে ভুল ধারণা আছে এই ভুল ধারণা অপনোদন হবে এবং জামাত ইসলামী তার সঠিক কর্মপন্থা দিয়ে জনগণের কাছে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ, নারী সমাজ
আগামী নির্বাচনে তারা জামাত ইসলামীকে তারা গ্রহণ করে বলে আমরা বিশ্বাস করি। জি যে আমাদের আচ্ছা সবশেষ একটু মন্তব্যটা জনাব আব্দুল সালাম শেষ করি। জি না, এখানে বাংলাদেশের মানুষ, আমি তো আগেই বলেছি, খুবই রাজনৈতিক সচেতন। কোনোভাবে এটা আশা ঠিক করা হবে, এটা অন্তত আশা করা মুশকিল হবে যে একেবারে 10% থেকে 8% থেকে 40-50% মানে পরিবর্তন হয়ে যাবে, এরকম আশা করাটা মনে হয় এটা আসলে সময় বলে দিবে। এমন হাতে সময় থাকলে নিশ্চয়ই আলাপটা আরও দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আপনার তিনজনকে আমাকে এই সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম এবং ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং সবশেষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই ইনোভেশন কল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রুবায়েত সরওয়ার। এবং আমরা আসলে কথা বলছিলাম নির্বাচনের আগে যে দ্বিতীয় দফা জরিপ প্রকাশিত হলো, সেখানে অনেকটা এগিয়ে রয়েছে বিএনপি এবং তার পরবর্তী জামায়াত ইসলামী। এটা আসলে নির্বাচনের উপরে কেমন প্রভাব ফেলতে পারে বা আদৌ ফেলবে কিনা সেটা নিয়ে মূলত আমরা আলাপ করছিলাম। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।